ঘোগা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে জামায়াতের নির্বাচনী পথসভা এবং মুক্তাগাছায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাডভোকেট মতিউর রহমান আখন্দ। ঘোগা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে জামায়াতের নির্বাচনী পথসভা এবং মুক্তাগাছায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাডভোকেট মতিউর রহমান আখন্দ। মুক্তাগাছার ৭ নং ঘোগা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বানারপাড়া বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে শনিবার সন্ধ্যা ৭:৩০টায় নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। বক্তব্যে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, জামায়াতের রাজনীতি ইসলামভিত্তিক নীতি ও আদর্শের ওপর প্রতিষ্ঠা। দলটি কোনো অনৈতিক কার্যক্রমে জড়িত নয় এবং ক্ষমতায় গেলে বেকার যুবকদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে কলকারখানা নির্মাণের প্রতিশ্রুতি দেন। তিনি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান। এদিকে রাতে মুক্তাগাছায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ নির্বাচনকে ঘিরে বিভিন্ন দিকনির্দেশনামূলক মতামত তুলে ধরেন। তিনি সুষ্ঠু পরিবেশ, সঠিক প্রচারণা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সামনে নির্বাচন, সেই হিসেবে আপনাদের প্রিপারেশনগুলো এবং আপনারা কি উন্নয়ন ঘটাতে চাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ জামায়াত ইসলামী একটি নির্বাচনমুখী দল এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরে বিশ্বাস করে জামাত। সুতরাং ক্ষমতা পরিবর্তনের একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন। স্বৈরাচারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার সাময়িক সময়ের জন্য ক্ষমতা গ্রহণ করেছে। এটা চিরস্থায়ী কোনো সরকার নয় এবং তারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত কোনো সরকার নয়। স্বাভাবিকভাবে গণতান্ত্রিকভাবে যারা নির্বাচিত হবেন তারা রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবেন। এই জন্যই নির্বাচনের উপর আমরা গুরুত্ব দিয়ে থাকি। আর জামাত ইসলামীর দাবি ছিল 16 এপ্রিল 2025 সালে আমির জামাত তিনি সর্বপ্রথম ফেব্রুয়ারি মাসে রোজার পূর্বে অর্থাৎ ঈদের আগে নির্বাচনের দাবি করেছিলেন। সেই দাবিকে সামনে রেখেই এই বর্তমান সরকার ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। আগামী ডিসেম্বর মাসের প্রথমার্ধে বা প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষিত হতে যাচ্ছে, শিডিউল ঘোষিত হতে যাচ্ছে। আমরা এটাকে স্বাগত জানাই। জামাত ইসলামী সারা দেশব্যাপী নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই ব্যাপকভাবে চালিয়ে যাচ্ছে। প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে এটা বলা ঠিক হবে না। প্রস্তুতি আমাদের চালিয়ে যাচ্ছি। 300 আসনেই আমরা আমাদের সম্ভাব্য প্রার্থী নির্ধারণ করেছি। এই প্রার্থীগণ এলাকায় নিজ নিজ এলাকায় নির্বাচনী ক্যাম্পেইন করছেন, জনসমাবেশ করছেন এবং তারা জনগণের কাছে ভোট চাচ্ছেন। আবার আমরা এই চেষ্টাও চালিয়ে যাচ্ছি সকল ইসলামী দল এবং সমমনা দল নিয়ে একটি ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন করা। এই লক্ষ্যে জামাত ইসলামী প্রয়োজনীয় সংখ্যক আসন আলোচনার জন্য আমরা আমাদের শরিক দলসমূহকে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। এই ঘোষণা আমরা আগেই দিয়েছি। সুতরাং 300 আসনে জামাত ইসলামের প্রস্তুতি এবং শরিক দলকে ছেড়ে দেওয়া, এই ক্ষেত্রে নির্বাচনের প্রস্তুতি এবং চলমান কার্যক্রমে কোনো ব্যত্যয় ঘটবে না। জামাত তার কার্যক্রম চালিয়ে মাঠকে প্রস্তুত করে যাচ্ছে। আমরা আশাবাদী এবং সন্তুষ্ট যেভাবে যে পরিমাণ সারা আমরা জনগণের কাছ থেকে পাচ্ছি, আগামী নির্বাচনে জামাত বিপুল ভোটে বিজয় লাভ করবে এবং সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে ইনশাআল্লাহ। নির্বাচনে আওয়ামী লীগ নেই, আবার শেখ হাসিনা রায় দিচ্ছে, হ্যাঁ, ওনারা নির্বাচনকে বয়কট করছে, এরকম বিভিন্ন ধরনের ব্রিফ করছে, সাদ্দাম থেকে শুরু করে ইরান থেকে শুরু করে সবাই। তাদের উদ্দেশ্যে আসলে কি বলতে চাবে যে এত কিছুর পরও তারা আসলে এইভাবে বক্তব্য রাখে যেন দেশে তারাই সঠিক? প্রথম প্রশ্ন হচ্ছে, দেখেন, বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি, এটা রাজনীতি ছিল না। এটা ছিল প্রতিহিংসা চরিতার্থ করা, মানুষ হত্যা করা, গণতন্ত্র হরণ করা, ভোটাধিকার নষ্ট করা, মানবাধিকার লঙ্ঘন করা, জুডিশিয়ারিকে ব্যবহার করে প্রতিপক্ষকে শাস্তি প্রদানের মাধ্যমে নির্মূল করা, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতন চালিয়ে তাদেরকে পঙ্গু করে দেওয়া। এই খেলাই 15.5 বছর আওয়ামী লীগ করেছে। সুতরাং দেশ নষ্ট দেওয়ার পলিটিক্যাল ক্যারেক্টার অ্যান্ড আইডেন্টিটি, প্রকৃতপক্ষে তাদের রাজনৈতিক কোনো চরিত্র নেই। এই প্রেক্ষিতে জনগণ তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পর তারা গোপন অবস্থান থেকে বিভিন্ন ধরনের বক্তব্য রেখেছেন বা রেখে যাচ্ছেন। এই বক্তব্য জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না, কোনো আমলে নেওয়া হবে না। একটি পর্যায়ে দেখা যাবে এই বক্তব্যের কারণে তাদের ভবিষ্যৎ আরো কঠিন হয়ে দাঁড়াবে। সুতরাং আমি মনে করি তারা চরিত্রের দ্বারা, আচরণের দ্বারা নিজেদেরকে সন্ত্রাসী প্রমাণ করেছেন এবং জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়েছেন। তাদের এই গোপন আস্তানা থেকে বক্তব্য দেওয়াটা এটা গ্রহণযোগ্য নয়। তাদের জন্য আত্মবিধি। আপনার জামাত ইসলামের মাঠ পর্যায়ে তৃণমূল থেকে কেমন সাড়া পাচ্ছে? আলহামদুলিল্লাহ, আমার বলতে জামাত ইসলামী আমার সিট এবং সারা বাংলাদেশ। আপনারা লক্ষ্যই করেছেন যে মুক্তাগাছার প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি ওয়ার্ডে এবং প্রত্যেকটি এলাকায় আমাদের ব্যাপক জাগরণ আমরা লক্ষ্য করছি। আমি যত জায়গায় সমাবেশের আহ্বান করেছি, প্রত্যেকটি জায়গায় হাজার হাজার লোক অংশগ্রহণ করেছে। উঠান বৈঠকগুলোতে দেখা যাচ্ছে যে শত শত মানুষ অংশগ্রহণ করছে। যেখানে আমরা প্রত্যাশা করছি 150-200 লোক,
সেখানে লোক হয়ে যাচ্ছে 1000-1200, যেখানে প্ল্যান নিচ্ছে 2000 সেখানে লোক হচ্ছে 4000-5000। এটার কারণটা হচ্ছে যে চরিত্রের পরাজয় বাংলাদেশের মানুষ ঘটিয়েছে 5ই আগস্ট। ইট ওয়াজ নট এ রেভলিউশন এগেনিস্ট এ পলিটিক্যাল পার্টি, বাট ইট ওয়াজ এ ব্রড প্রসেশন এগেনিস্ট এ ক্যারেক্টার। এটা একটা চরিত্রের বিরুদ্ধে আন্দোলন ছিল। যে চরিত্র গণহত্যা করে, যে চরিত্র ছিনতাই করে, দুর্নীতি করে, দুঃশাসন করে, মানুষ হত্যা করে, মানবাধিকার লঙ্ঘন করে, লুট করে, ঘুষ নেয়, দুর্নীতি করে, এই চরিত্র মাস রাজনৈতিক শক্তির বিরুদ্ধে মানুষ অবস্থান নিয়ে তার পরাজয় ঘটিয়েছে। এখন যারা আবার নিজেরা রাজনৈতিকভাবে পরিচয় দিয়ে চাঁদাবাজ এবং মাস্তানিবাজে রূপান্তরিত হয়ে গেছেন, জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে দিয়েছে। এখন জনগণের সামনে একটি মাত্র প্রত্যাশা, একটি মাত্র আকাঙ্ক্ষা, জামাত ইসলাম। আপনি দেখেন যত জায়গায় যাচ্ছি, প্রত্যেকটি জায়গায় প্রকাশ্যভাবে বলছে এবার দাঁড়িপাল্লায় ভোট দিন। কেউ কেউ বলছেন সবাইকে দিয়ে দেখলাম এবার জামাতকে দিন। এই যে মানুষের স্বাভাবিক একটা মেন্টাল পরিবর্তন, এটা আল্লাহর রহমত আর রাজনৈতিক দল সমূহের চরিত্রগত যে অবস্থান তার কারণে পরিবর্তনটা হয়েছে। এই জন্য আমি আশা করি আমার আসন সহ বাংলাদেশের জামাতে ইসলামীর মনোনীত প্রার্থীগণ বিপুল ভোটে বিজয় লাভ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, দেশে সংস্কারের পর নির্বাচন হবে এমনটাই সবার দাবি ছিল। আদতে কতটুকু সংস্কার হলো আর আদতে কতটুকু হলো এটা আপনাদের? এটা বাংলাদেশের মানুষ খুব ভালো করে জানে। 166টি প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছিল সংস্কার কমিশনের। এখানে ঐক্যমত্য কমিশন 166টি প্রস্তাবের মধ্যে প্রত্যেকটি প্রস্তাবের বিরোধিতা করেছে আমাদের বন্ধু সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। প্রত্যেকটি বিষয়ে বিরোধিতা করেছে। তাদের বিরোধিতার জন্য 270 দিন লেগেছে সংস্কারের এই অভিযানটা শেষ করতে। পৃথিবীর ইতিহাসে এতগুলো সময় ব্যয়, এত ঘন্টা ব্যয় অন্য কোনো কারণে অতিবাহিত হয় না। এটা একটা বিস্ময়কর ঘটনা। এরপরে 166টি প্রস্তাব নিয়ে আলোচনা হলো, 84টি বিষয়ে আমরা একমত হই। তার মধ্যে 48টি বিষয় আছে সাংবিধানিক, আর সাংবিধানিক বিষয়ে 31টি রাজনৈতিক দল, কোনো কোনো ক্ষেত্রে 29টি রাজনৈতিক দল একমত হয়ে গেলেন। সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে সিদ্ধান্ত হওয়ার কথা, কিন্তু 18টি পয়েন্টে বিএনপি নোট অফ ডিসেন্ট দেন। ওনারা নোট অফ ডিসেন্ট দেন, ওনারা সংস্কারের বিরোধিতা করেন, ওনারা জুলাই সনদকে আইনগত ভিত্তি দিতে বাধা প্রদান করেন, গণভোট আগে করে যে আইনি সমস্যা তার দূর করার জন্য যে উদ্যোগটা, সেই উদ্যোগটাকে তারা ব্যাহত করে একই দিনে গণভোটের দাবি করেন। এইভাবে জনগণের সাথে রিলেটেড প্রত্যেকটি ঘটনায় তারা প্রতিপক্ষ সাজার কারণে সংস্কার কার্যক্রম অনেক বিলম্ব হয়েছে। এরপরেও আমরা জাতির বৃহত্তর স্বার্থে অনেক বিষয়কে মেনে নিয়েছি এবং গত কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, এই ভাষণের দিনই ওই দিনই বক্তব্য গেজেট আকারে প্রকাশ পাওয়ার মাধ্যমে জাতির সামনে জুলাই সনদের উল্লেখযোগ্য অংশ প্রস্তুত হয়েছে এবং প্রেসিডেন্টের আদেশের মাধ্যমে আইনি ভিত্তি তৈরি হওয়ার পটভূমি তৈরি হয়েছে। আগামী গণভোটের মাধ্যমে এটা আইনে রূপান্তরিত হবে। আমি মনে করি যে সংস্কারের কোন কোন ক্ষেত্রে বিএনপি বাধা দিল, এটা যখন জনগণ জানবে তখন বিএনপির জনপ্রিয়তা আরো কমবে এবং এইভাবে একদিন তারা জনবিচ্ছিন্ন হয়ে যাবে। আর সংস্কারের পক্ষের শক্তির বিজয় হবে। আর বিজয় হওয়ার পর আমরা জনগণের প্রত্যাশা মোতাবেক পূর্ণ সংস্কার সম্পন্ন করবো ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন সর্বশেষ, যে বিএনপি কিন্তু বারবার বলতেছে যে জামাত ইসলামকে ব্যবহার করে বা ঢাল বানিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ভোট চাচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, জামাত ইসলামী ইসলামের ভিত্তিতে রাজনীতি করে 1941 সাল থেকে। আমাদের বয়স হলো 84 বছর রাজনীতিতে। আমরা তো ধর্মের ব্যবহার করি না, আমরা ধর্ম ভিত্তিক রাজনীতি করি। আর ওনারা করেন জাতীয়তাবাদী দল। ওনাদের তো ধর্মের সাথে সম্পর্ক থাকার কথা না, ওনারা নিজেরাই বলে। তাইলে ওনারা এই কথা করে বলেন ইলেকশনের আগে লা ইলাহা ইল্লাল্লাহ ধানের শীষে বিসমিল্লাহ। এই কথা কি? বিসমিল্লাহকে ধানের শীষের সাথে সম্পর্ক করতেছেন কেন? এটাই তো ধর্মকে ব্যবহার করা। আবার আরেক নেতা বলেছেন অন্তত নির্বাচনের আগে ঠিক মতো নামাজটা পড়ি। এই কথা আমরা মিডিয়ায় দেখেছি। এগুলি কি ধর্মকে ব্যবহার করা নয়? একজন গেছেন, আমি দেখেছি, আমি সেখানে ছিলাম সেই জানাজায় একজন ওযু ছাড়াই গিয়ে হাজির হয়েছে। সে এখানে ছবি তোলা হচ্ছিল, বলছে যে আপনি ছবি তোলেন কেন? আরেকজন বলছে যে আপনি কেমন নেতা, ওযু ছাড়া জানাজা পড়ার জন্য আসছেন। এই হলো তাদের ধর্মের প্রতি মায়া। জামাত ধর্মের রাজনীতি করে না, ধর্ম ভিত্তিক রাজনীতি করে এবং এটা ঘোষিত রাজনীতি। জামাতের এই রাজনীতি জনগণ গ্রহণ করে নিয়েছে। যতই তারা জামাতের বিরুদ্ধে বলছে, যতই জামাতের বিরুদ্ধে কটাক্ষ করছে, ততই জনসমর্থন বাড়ছে, জামাতের জনপ্রিয়তা তত বাড়তেছে। জামাত আজকে হাজার থেকে লাখ, লাখ থেকে কোটিতে রূপান্তরিত হয়েছে এবং কোটিতে নয় কোটি কোটি মানুষের সংগঠনে পরিণত হয়েছে। আগামী দিনে জামাত সরকার গঠন করবে। আরেকটা প্রশ্ন আমার দিক থেকে, সেটা হচ্ছে যে 8 দলের আপনাদের একটা ঐক্যমত্য বিষয় আছে সেখানে যদি সমঝোতা হয় আসল, সেই ক্ষেত্রে মুক্তাগাছা কি আমরা অন্য প্রার্থী নাকি আপনি প্রার্থী হিসেবে শতভাগ নিশ্চিত হবেন? আমার এই বিষয়টা একান্ত ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছে। আমরা সারা বাংলাদেশে 300 আসনের মধ্যে
আট দলীয় যে আমাদের কাজ একসাথে কাজ করছি, তারা মিলে ঠিক করব কোন আসনে কার প্রভাব কার প্রাধান্য আছে। সেই ক্ষেত্রে যার প্রাধান্য বেশি আছে আমরা সেই ব্যক্তিকেই সেখানে মনোনীত করব। মুক্তাগাছায় জামাত ইসলামী আমার পরিচিতি, আমার অবস্থান, জাতীয়ভাবে আমার পরিচিতি, আমার ছাত্র রাজনীতি, আমার ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি, ছাত্র জীবনে আমি সংসদের ভিপি ছিলাম, রাজশাহী ইউনিভার্সিটির সভাপতি ছিলাম, কেন্দ্রীয় সভাপতি ছিলাম। এই এলাকায় আমাকে যেভাবে এলাকার লোকেরা গ্রহণ করে নিয়েছে, স্বাভাবিক কারণে এটা আমার বিশ্বাস যে জামাত আমাকে মনোনীত করেছিল দল হিসেবে। 8 দল জামাতে এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। ধন্যবাদ। সবার আগে সকল নিউজ পেতে পেজটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না।